আমি মূলত 100 দিনের কাজে নিবিড়ভাবে জড়িত ছিলাম দীর্ঘ 4 বছর ধরে। সেগুলো থেকে অনেক অভিজ্ঞতা হয়েছিল এবং মানুষের জীবিকা উন্নয়নের কাজ, জলস্তর বৃদ্ধির কাজ, জলসম্পদ উন্নয়নের কাজ, সেটা আমরা নিবিড়ভাবেই করেছিলাম মূলত 100 দিনের কর্মসূচির মাধ্যমে। এবং সেখানে বহু মানুষ যোগ দিয়েছিলেন, সরকারি অসরকারি বহু মানুষ, এবং এটা একটা বড় অভিজ্ঞতা আমাদের কাছে। পরবর্তীকালে আমরা 100 দিনের যে লক্ষ্যমাত্রা এবং লক্ষ্য তার সঙ্গে সাযুজ্য রেখে আমরা জলসম্পদ উন্নয়নের কাজটাও পরে জোরালোভাবে করতে শুরু করি। এর মধ্যে বিশেষ কয়েকটা কর্মসূচির কথা বললে আমাদের একটা স্পষ্ট ধারণা হবে কিভাবে আমরা এগোতে পারি। যেমন একটা বৃক্ষ বার্তা বলে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম। আমরা প্রচুর গাছ বসাই এবং এই গাছ বসানোর ঘটনাটা শুধু আজকের দিনের নয়, বহুকাল ধরেই গাছ বসানো হয় এবং সেটা সরকারি স্তরেই বেশি হয় এবং কেউ কেউ ব্যক্তি পর্যায়ে গাছ বসান। কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখেছি যে গাছকে বাঁচিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ সবার কাছে। গাছ বসানো তো একটা নিশ্চিতভাবে পরিবেশের ক্ষেত্রে, মানুষের জীবিকা উন্নয়নের ক্ষেত্রে, আমাদের জৈব বৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই গাছটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এই অভিজ্ঞতা থেকে আমরা কি করে গাছকে বাঁচিয়ে রাখা যায় এটা নিয়ে আমরা বৃক্ষবার্তা শুরু করলাম। শুধু গাছ বসানো নয়, তাকে বাঁচিয়ে রাখতে হবে মানুষের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমে, অংশীদারিত্বের মাধ্যমে। এই ধারণা থেকে আমরা রাস্তার ধারে যে গাছ বসানো হচ্ছে বা একটা খণ্ডে জমিতে যখন গাছ বসানো হচ্ছে, সেখানে আমরা সরাসরি সেই স্থানীয় মানুষকে বলি তোমরা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখো। আমাদের সব কর্মসূচিতেই বেড়া থাকতো, কিন্তু বেড়া থাকা সত্ত্বেও গাছগুলো বাঁচতো না, হয় গরু ছাগলে খেত অথবা যত্নের অভাবে মারা যেত। সেই ধারণা থেকে আমরা বলি যে গাছগুলোর মালিকানা স্থানীয় মানুষকে দেওয়া হোক, সেগুলো বাঁচিয়ে রেখে যা উৎপাদিত সামগ্রী হবে তার বেশি অংশটা তারা নেবে, আর সামান্য অংশ সরকারিভাবে তার গ্রাম পঞ্চায়েত যারা এগুলো রক্ষণাবেক্ষণে সাহায্য করবেন তাদের কাছে আসবে। এটাই ছিল আমাদের ধারণা। এবং এইটা শুরু করার পরে দেখেছি আমাদের যেখানে হয়তো আগে 10% গাছ বেঁচে থাকতো, পরবর্তীকালে ব্যাপারটা উল্টো হয়ে গেল, অর্থাৎ 90% গাছ বেঁচে আছে, 10% মারা যাচ্ছে। এটা আমরা দেখেছি যেখানে মানুষ অংশদারিত্বটাকে সামগ্রিকভাবে গ্রহণ করেছে সেখানে গাছটা বেঁচে থাকছে। নাহলে বৃক্ষবাটটা চালু হওয়ার পরেও যেখানে যারা মানুষ ভেবেছে হ্যাঁ গাছগুলো বড় হোক, সেখান থেকে তো আমি কিছু টাকা পাবো, অর্থাৎ অংশীদারিত্ব যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে জন্ম নিল না, সেখানে কিন্তু একই ফলাফল হয়েছিল। কিন্তু যেখানে আমরা বহু জায়গায় দেখেছি, পশ্চিমাঞ্চলের, উত্তরবঙ্গে, সুন্দরবনে, সেই জায়গায় সাফল্য পেয়েছিলাম যেখানে সত্যি সত্যি মানুষ নিজেদের ওগুলো ভেবেছিল এবং আমাদের যেটা দর্শন ছিল পুরো প্রকল্পটায়, সেটা সত্যি সত্যি তারা সেটাকে মনের মধ্যে গ্রহণ করেছিল। আমরা বিষয়ভিত্তিক সর্বাত্মক বনসৃজন অর্থাৎ থিমেটিক প্ল্যান্টেশন ইন স্যাচুরেশন মোড, কারণ এই যে বৃক্ষরোপণটা করেছিলাম সেটা সবসময় হয়তো বাণিজ্যিকভাবে খুব একটা যে টাকা পয়সা আসছে এমন নয়। সেই জন্য আমরা করলাম কি যে এক একটা এলাকা চিহ্নিত করে ওই এলাকায় কোন গাছটা করলে আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবে মানুষ, সেই ধারণা থেকে আমরা বিষয়ভিত্তিক বনসৃজনে গেলাম। অর্থাৎ কোনো জায়গায় ফল বন হবে, কোনো জায়গায় মশলা বন হবে, কোনো জায়গায় ঘাস বন হবে, কোনো জায়গায় আমাদের ওষুধি বন হবে, কোনো জায়গায় জ্বালানি বন হবে, কোনো জায়গায় শুধু কাঠের হবে, কোনো জায়গায় ফুলের বন হবে। এইরকম বিভিন্ন বিষয় আমরা চিহ্নিত করলাম এবং কোনো একটা ব্লকে বা দু একটা গ্রাম পঞ্চায়েতে হয়তো শুধু আমরা ফলের গাছ লাগালাম, এবং এমনও হতে পারে শুধু নারকেল গাছই লাগালাম, কোনো একটা জায়গায় আমরা শুধু গোলাপ বাগান করলাম কয়েক হেক্টর জমিতে। তাহলে এটা আমরা করলাম এই কারণে যে ওখানে একজন যদি আমরা একটা বড় ব্যবসাদার গিয়ে ওই সমস্ত সামগ্রী কিনতে চাই, উৎপাদিত সামগ্রী, ফল ফুল, তাহলে হয়তো বাজারটা অনেক বেশি আমরা সংগঠিত করতে পারবো। সারা রাজ্যব্যাপী এরকম কিন্তু থিমেটিক প্ল্যান্টেশন ম্যাপ অর্থাৎ এই বিষয়ভিত্তিক সর্বাত্মক বনসৃজনের মানচিত্র তৈরি করেছিলাম যে কোন জায়গায় কোনটা আমরা গুরুত্ব দেব, এবং সেটা অনেকাংশে সাফল্য হয়েছে। এবং তাতে করে বনসৃজনের যে আর একটা চূড়ান্ত লক্ষ্য ছিল যে মানুষের হাতে কিছু পয়সা তুলে দেওয়া, জীবিকার সঙ্গে বনসৃজনকে সংযুক্ত করা, সেটা আমরা অনেকটা অর্জন করতে পেরেছিলাম এবং এখনো বহু জায়গায় কিন্তু এর সুফল মানুষ পেয়ে চলেছে। স্থানিক ক্ষেত্রে আমরা অনেক বেশি জলের যোগান কিভাবে বাড়াতে পারি সেই জন্য আমরা পশ্চিমাঞ্চলকে চিহ্নিত করেছিলাম। এইটা আমরা 7টা যে বড় বড় নদী ছিল
তার অববাহিকায় এই কাজগুলো মূলত আমরা শুরু করেছিলাম। অজয়, ময়ূরাক্ষী, দামোদর, কাঁসাই, শিলাই, সুবর্ণরেখা এবং দ্বারকেশ্বর, এই যে 7খানা নদী, তার অববাহিকা জুড়ে আমরা যে পশ্চিমাঞ্চলের যে সমস্ত জেলাগুলো ছিল, যেমন বীরভূমের পশ্চিমাঞ্চল, বর্ধমানের পশ্চিমাঞ্চল, আমাদের ঝাড়গ্রাম ছিল, বাঁকুড়া ছিল, পুরুলিয়া ছিল এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে, সেখানে কিন্তু সর্বাত্মকভাবে পুরো জায়গাটা জুড়ে আমরা আমরা ওয়াটার সেট কর্মসূচি বা জলবিভাজিকা কর্মসূচির কাজ শুরু করেছিলাম। এইটার লক্ষ্যমাত্রা ছিল যে এখানে যে চাষের সংকট, এখানে যে উর্বরতার সংকট এবং সামগ্রিকভাবে যে জীবিকার সংকট, সেখান থেকে ওখানকার মানুষকে বের করে আনা। সেটা করতে গিয়ে আমরা যেটা সামগ্রিক যে সমীক্ষায় দেখেছিলাম যে ওখানে বনের পরিমাণ ক্রমশ কমছে এবং উন্মুক্ত মাটির ভাগ ক্রমশ বাড়ছে এবং মাটির উর্বরতা ক্রমশ কমছে, জলস্তর ক্রমশ নামছে, বনভূমির পরিমাণ ক্রমশ কমছে। এই সব বিষয়গুলো নিয়ে খুব একটা জটিলতর থেকে জটিলতম একটা পরিস্থিতির দিকে এগোচ্ছিল এলাকাটা এবং মানুষ গরিব থেকে গরিবতর হচ্ছিল। সেই জায়গা থেকে আমরা ভাবনাই ছিল যে ওই এলাকায় যদি জলস্তর বাড়াতে পারি তাহলে এতগুলো সমস্যা কিন্তু সমাধান করা যায়। সেখান থেকে আমরা জলবিভাজিকার যে মূল ধারণা যে উপরের স্তর থেকে, উপরের অঞ্চল থেকে পরপর কাজ করে আসা, সেটা আমরা শুরু করেছিলাম। আমরা সমীক্ষায় দেখেছিলাম যে এখানে জল যে বৃষ্টিপাত সেটা কিন্তু কম নয়, 1200 মিলিমিটার প্রত্যেক বছরে এমন বাড়িপথ কিন্তু এইসব অঞ্চলে হয়ে থাকে। কিন্তু সেই জলটা যদি কিছু অংশ আমরা ধরে রাখি তাহলে কিন্তু এই এলাকায় আমরা যে শস্য নিবিড়তা, অর্থাৎ বছরে 100% ফসল হয়, সেটা কিন্তু আমরা 300% পর্যন্ত নিয়ে যেতে পারি। অনায়াসে আমরা 200% শস্য নিবিড়তা কিন্তু অর্জন করতে পারি, অর্থাৎ 2 ফসলি সমস্ত এলাকাকে পরিণত করাই যেতে পারে। এটা আমরা করে দেখিয়েছিলাম এবং এটা অনেক অর্থনীতিবিদ বলেছে যে কোনো এলাকায় যদি শস্য নিবিড়তা 200% হয়, অন্তত 300% কাছাকাছি, 200 থেকে 300-র মধ্যে থাকে, তাহলে সেই এলাকায় দারিদ্র থাকতে পারে না। সেটা আমরাও বিশ্বাস করেছিলাম এবং সেখান থেকে জলবিভাজিকা কর্মসূচি আমাদের একটা বড় লক্ষ্য ছিল যে জলস্তর বাড়াতেই হবে। এবং এটা একটা ঘটনা যে এই পশ্চিমাঞ্চলের এলাকা থেকে বৃষ্টিতে ধুয়ে প্রত্যেক বছর কত মেট্রিক টন মাটি সমুদ্রে চলে যায় নদী দিয়ে প্রবাহিত হয়ে, এবং তার সঙ্গে কত উর্বরতা, অনুখাদ্য সেগুলো বয়ে যায় এবং তার ফল হলো এই জায়গাগুলোকে অনুর্বর করে দেয়া। সেই উসরতা থেকে উসর মুক্তি সেই কর্মসূচি আমরা শুরু করেছিলাম। এবং এই যে বনভূমির পরিমাণ আমরা দেখবো যে অষ্টাদশ শতকে রেনেল যে মানচিত্র করেছিলেন তাতে বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলগুলোকে তিনি ম্যাপে দেখিয়েছিলেন যে ইনপেনিট্রেবল, মানে মানুষ প্রবেশ করতে পারবে না, সেই হিসাবে উনি মানচিত্রের মধ্যে ওই শব্দটা লিখেছিলেন। অর্থাৎ এত সেখানে বনভূমি ছিল। সেখানে যে আমাদের সরকারি মতে যে প্রায় 1/3 বনভূমি থাকা দরকার, সেটাও এই পশ্চিমাঞ্চলের জায়গাগুলো যেখানে পাহাড়ি বা উচ্চ এলাকা সেখানে নেই, যার ফলেই এই ক্ষয়ের যে সমস্যা সেটা খুব গুরুতর আকার ধারণ করেছিল। এবং এখান থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে বনসৃজন বাড়ানো, সবুজের বহর বাড়ানো, উঁচু জায়গায় জলস্তর জলসঞ্চয় বাড়ানো, সেই জন্য যতগুলো আমাদের কাঠামো করা দরকার, অর্থাৎ গাড্ডা করা দরকার বা বাঁধ দেওয়া দরকার, আটকে জলগুলোকে ধরে রাখা দরকার, এরকম করতে করতে আমরা খুব ছোট জায়গা থেকে শুরু করেছিলাম। মানে এই নয় যে নদীগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছিল, চেক বাঁধ করা হয়েছিল, এরকম নয়। আমরা একদমই ছোট ছোট গ্রাম ধরে বা গ্রামের মধ্যেও যে সমস্ত ক্ষুদ্র জলবিভাজিকা অঞ্চল সেইগুলো ধরে ধরে, তা আমাদের প্রথমেই প্রশ্ন আসতে পারে তাহলে আমরা 7টা নদীর কথা বলছি কেন। মানে আমাদের ধারণা এই যে এই ছোট ছোট জল নিকাশির মধ্য দিয়ে, অর্থাৎ ছোট ছোট জলরেখাগুলোর সংযুক্ত হয়তো বড় নদী হয়, সেইগুলো আমরা ধরেছিলাম যে একটা গ্রাম থেকে যে নালা বেরোয় বা যে জল যে পথে বেরিয়ে যায় এবং গিয়ে একটা বড় নালায় মিলিত হয়, সেই বড় নালা আবার একটা খালে মিলিত হয়, এবং অসংখ্য খাল মিলে একটা উপনদী তৈরি হয়, শাখা নদী তৈরি হয়, এবং সেগুলো মিলে একটা বড় নদী থেকে ক্রমাগত প্রবাহিত হয়ে সমুদ্রে চলে যায়। সেই হিসাবে কিন্তু এই 7টা নদীর যে অববাহিকা, সেখানে ছোট ছোট যে খাল বিল সেগুলো আমরা ধরেছিলাম এবং এর ফলে জলসঞ্চয় নিশ্চিতভাবেই এই পশ্চিমাঞ্চলে বেড়েছিল। এতে সবচেয়ে বড় ভূমিকা তো
সরকারের বাইরে হচ্ছে যে এখানে 7খানা স্বেচ্ছাসেবী সংগঠন খুব ভালোভাবে কাজ করেছিল। তা জল বিভাজিকায় সাধারণ মানুষকে সংযুক্ত করা, কৃষক মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, তাদেরকে পুরো পরিকল্পনায় সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে একবারে প্রচারের কাজ, বোঝানোর কাজ করতে পেরেছিল বলেই আমরা এত সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছিলাম। এবং এই পশ্চিমাঞ্চলের বহু জায়গায় এখন যেখানে এক ফসলি ছিল বা অনাবাদি ছিল, সেগুলো এক ফসলি হয়েছে, যেগুলো এক ফসলি ছিল 2 ফসলি হয়েছে, এবং বহু 2 ফসলি জায়গা 3 ফসলি হয়েছে। বিশেষত যে শোল জায়গাগুলো ছিল, এই জলবিভাজিকার উচ্চতর ভূমি অর্থাৎ বাইর, তার নিচের কানালি অর্থাৎ মাঝারি উচ্চতার জায়গা, তার নিচের যে অববাহিক অঞ্চল অর্থাৎ শোল অঞ্চল, সেখানে কিন্তু ধান চাষ পর্যন্ত হয়েছে। এবং এই শস্য বৈচিত্র্য এনেছি, যেগুলো কম জলের শস্য সেগুলো বসানো এবং শস্য নিবিড়তা বাড়ানো, অর্থাৎ বছরে 1 ফসল থেকে 2 ফসলে যাওয়া, 2 ফসল থেকে 3 ফসল যাওয়া, এই বিষয়গুলো কিন্তু কম জলের ফসলে বেশি আগ্রহী হওয়া, এগুলো কিন্তু মানুষের মনে ঢোকানো গিয়েছিল। এইটা একটা বড় অর্জন আমরা বলতে পারি। এবং পাশাপাশি আমরা দেখেছিলাম যে বনসৃজনের ক্ষেত্রে একটা বন তৈরি করাটা খুব একটা মানে একদিনই হয়ে যায় এমন নয়। সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে মিয়াওয়াকি বন কিন্তু তৈরি করেছিলাম। অর্থাৎ ওই জাপানি উদ্যান বিশেষজ্ঞ মিয়াওয়াকি, তার ধারণা মতে যে খুব 6 মাসের মধ্যে একটা অরণ্য কিভাবে সৃজন করা যায়, সেটা একটা ধারণায় কিন্তু অনেকগুলো আমরা শহর ঘেঁষা জায়গায় বা শিল্পাঞ্চলের জায়গায় আমরা অনেকগুলো করেছিলাম, যে একই সঙ্গে বিভিন্ন মিশ্র বন, দেশজ বন কিভাবে একসঙ্গে বসিয়ে দেওয়া এবং তার নিচে উর্বরতার বহর বাড়ানো, এবং সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে সত্যি সত্যি অরণ্যের চেহারা নেয়। এবং বিভিন্ন গুল্ম, বৃহৎ বৃক্ষ, মাঝারি গাছ, এগুলো একসঙ্গে বসানোর ফলে ওই রোদের জন্য ওদের মধ্যে যে প্রতিযোগিতা, তার ফলে গাছগুলো দ্রুত বেড়ে যাওয়া, এইসব ধারণায় কিন্তু অসাধারণ সাফল্য আমরা লাভ করেছিলাম। এবং এই বিভিন্ন জায়গায় যেগুলো অন্তত আমরা দেখেছি যে বনভূমি বা বন দপ্তরের যে জায়গা, সেগুলো অনেক জায়গায় কোনো গাছ নেই, সেগুলোকে আমরা চিহ্নিত করে বন দপ্তরের সহযোগিতায় সেখানেও কিন্তু মিয়াওয়াকি, আমরা মুর্শিদাবাদে এরকম নবগ্রাম এবং মানে 10 বিঘা 20 বিঘাতে 6 মাসের মধ্যে কিন্তু এরকম একটা চেহারা দিতে পেরেছিল। আমাদের যে ওয়াটার সেট পরিকল্পনা অর্থাৎ জলবিভাজিকা পরিকল্পনা, সেটা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে 6টি জেলায় 7টি জেলায় 7টি নদীর অববাহিকা একসঙ্গে কাজ করা, এবং তার ফলে সামগ্রিকভাবে ফলটা অনেক বেশি পাওয়া যায়। অর্থাৎ আমরা একটা ব্লকের একটা ক্ষুদ্র জলবিভাজিকা চিহ্নিত করলাম, সেখানে কাজ করলাম, তার যে ফলাফল হয় সেই ব্লকের সমস্ত জলবিভাজিকা একসঙ্গে, বা সেই জেলায় যত জলবিভাজিকা আছে, ক্ষুদ্র জলবিভাজিকা এলাকা আছে, সেগুলো একসঙ্গে, বা 6-7টা জেলায় যত ক্ষুদ্র জলবিভাজিকা আছে সেগুলো একসঙ্গে, তার প্রভাব কিন্তু অত্যন্ত ব্যাপক হয় এবং নদীর জলস্তরের উপরও তার প্রভাব দেখা যেতে পারে। এবং ছোট খাল বিলগুলো আমরা কিন্তু যখন জলস্রোতের গতিবেগ এবং গভীরতা মেপেছিলাম, সেটা দেখেছিলাম যে জলবিভাজিকা কর্মসূচি শুরু হওয়ার আগে যে গতিবেগ এবং জলের গভীরতা, তার চেয়ে আমরা যখন 1 বছর 2 বছর 3 বছরে আমরা পড়লাম, তার জলের পরিমাণ, তার গতি সবগুলো কিন্তু বেড়েছিল। তো এইটা কিন্তু একটা বড় সাফল্য, কিভাবে জলকে আটকে রাখা যায়, কিভাবে জলের সঙ্গে ধুয়ে যাওয়া মাটিকে বাঁচিয়ে রাখা যায়, এবং মাটির সঙ্গে যে উর্বরতা ধুয়ে যায় সেটাকে কি করে বাঁচিয়ে রাখা যায়। এই 3টেকে আমরা বাঁচিয়ে কিন্তু উর্বরতা বাড়াতে পেরেছিলাম, মাটিকে ধরে রাখতে পেরেছিলাম এবং জলস্তর বাড়াতে পেরেছিলাম। এবং সেখান থেকে কিন্তু শস্য নিবিড়তা বেড়েছিল, 1 ফসলিকে 2 ফসলি করতে পেরেছিলাম, 2 ফসলিকে 3 ফসলি করতে পেরেছিলাম। এবং তার প্রত্যক্ষ প্রভাব পড়েছিল স্থানীয় অর্থনীতিতে। যারা ক্ষেত মজুর ছিলেন তারা সারা বছর কাজ পেয়েছিলেন, যারা ভূমিহীন ছিলেন তারা কাজ পেয়েছেন, যারা জমির মালিক তাদের যে অকর্ষিত জমি সারা বছর অনাবাদি পড়ে থাকতো, সেখানে সারা বছর ফসল ফলানোর মতো জায়গায় পৌঁছাতে পেরেছিল। এবং ওই এলাকার অর্থনীতি, তার জৈব বৈচিত্র্য এবং প্রাণী পালন এবং অন্যান্য সামগ্রিক সংশ্লিষ্ট যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সবগুলোই একসঙ্গে বেড়ে গিয়েছিল। এবং সারা ভারতে সেটা একটা প্রশংসিত কাজ হয়েছে। এবং এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর যোগদানের ফলে এটা আমরা অতি দ্রুত সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছিলাম। উন্নয়নের কাজের সঙ্গে জীবিকা উন্নয়ন এবং জীবিকা উন্নয়নের সঙ্গে বিভিন্ন সংরক্ষণের কর্মকাণ্ড,
এগুলো কিন্তু সবগুলো একসঙ্গে আমরা একটা বড় পরিসরে করতে সফল হয়েছিল। সুদীপ্ত, তুমি খুব সুন্দর বললে। একদিকে বৃক্ষপাটটা, দ্বিতীয় দিকে এলো আমার বিষয়ভিত্তিক বনসৃজন, যেটা কিনা স্যাচুরেশন মোডে হবে, আর তৃতীয় এলো ঊষর মুক্তি। আমি তিনটে বিষয় নিয়েই তোমার সঙ্গে দু একটা আলোচনার মধ্যে আসতে চাইছি। প্রথমত, বৃক্ষপাটটার যে সাফল্য, এই সাফল্য সম্পর্কে বলতে গিয়ে তুমি বলেছো যে যেখানে মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছেন সেখানে সাফল্যটা অনেক বেশি এসেছে। তো এর উল্টো দিকে তুমি কেমন দেখেছো যে বৃক্ষপাটটা দেওয়া হয়েছে অথচ সেই মানুষটা জানেন না, এরকম ঘটনাও কি ঘটেছে? না, সেটা তো আমাদের তাই মনে হয়েছে। মানে এটা তো আমরা পঞ্চায়েতের উপর পুরোপুরি নির্ভর করেছিলাম। মানে পঞ্চায়েত কোথায় কোথায় ওই বৃক্ষপাটটা দিতে হবে, যেহেতু আমরা প্রায় বাধ্যতামূলক করেছিলাম যে বনসৃজন হলেই তাকে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। সুতরাং ওইটাকে মানার জন্য অনেক পঞ্চায়েত করেছি, কি অনেক মানুষকে সংযুক্ত করেছে, কিন্তু এর যে দর্শনটা ছিল সেটা বোধহয় বোঝাতে পারিনি যে এই গাছটা তোমারই এবং তুমি এটা প্রতিপালিত করলে সন্তান স্নেহে অপত্য স্নেহে, তাহলে তুমি পরবর্তীকালে যখন ওখানে ফুল ফল পাবে বা অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক জিনিসটা পাবে সেটা যে তোমার হবে এবং তোমাকে পালন করতে হবে, সেটা হচ্ছে পূর্ব শর্ত। সেইটা সেভাবে বোঝানো হয়নি। এটা একটা অনেকটা বাণিজ্যিক চুক্তির মতো হয়ে গেছিল। আমরাও বলেছিলাম যে চুক্তিটাও দিতে হবে, চুক্তিও এসেছে, হয়তো সইও ছিল, কিন্তু সইয়ের মধ্যে বোধহয় প্রাণটা ছিল না। আমি একটা জায়গায় গিয়েছিলাম, আমি নাম বলছি না কোন জায়গায়, কিন্তু সেখানে গিয়ে দেখলাম এরকম রাস্তার ধারে প্রচুর গাছ লাগানো হয়েছিল এবং তার একটা বড় অংশ পেরিশ করে গেছে। তখন আমি এলাকার মানুষকে প্রশ্ন করছিলাম, আচ্ছা এখানে এই আপনাদেরকে এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়নি? বললো হ্যাঁ, পঞ্চায়েত থেকে কাউকে না কাউকে তো দিয়েছে বটেই। তাই বললাম, তা কাউকে না কাউকে দিয়েছে, সেটা আপনারা এই এলাকার মানুষ নন? বলেন না, আমাদের তো জানা নেই। এবং তারপরে আমি হিসাব করে দেখলাম যে যে নামগুলোতে বৃক্ষপাটটা, সেই মানুষের সঙ্গেই হয়তো আমি কথা বলছি, কিন্তু সেই মানুষটা জানেন না যে তার নামে বৃক্ষপাট্টাটা আসলে দেওয়া হয়েছে। এটা এক। দ্বিতীয় যে সমস্যাটা বৃক্ষপাট্টার ক্ষেত্রে বোধহয় হয়েছে, বা যেটা আমরা কিছুটা পরিমাণে আমরা সম্মুখীন হয়েছিলাম সেই সময়, সেটা বোধহয় ওই বৃক্ষপাট্টার একটা বড় অংশ ছিল তো মেনটেনেন্স। অর্থাৎ মানে আমি গাছটা বাঁচলে সে তার 75% অধিকার, তার ফলে বা কাঠে তার 75% অধিকার আছে, এটা খুব ভালো কথা। কিন্তু গাছটা বাঁচানোর জন্য যে 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে যেটা রাখতে হবে, সেই পরিশ্রমের দামটাও কিন্তু আমরা ধরেছিলাম, মনে আছে তোমার নিশ্চয়ই, যে 10 টাকা করে প্রতি মাসে গাছ পিছু সেই মানুষটা পাবে। এখন এইটা পরবর্তী সময়ে কোথাও কি একটা ধাক্কা খেলো? না, এই টাকাটা হয়তো সঠিকভাবে সবসময় পৌঁছায়নি, সেটা বিভিন্ন জায়গার ঘটনা। প্রথম ধাক্কা নিশ্চিতভাবে ওকে বোঝানো হয়নি যে মানে দেওয়ার জন্যই দেয়া, বা এই দর্শনটা যদি তাকে বোঝানো না যায়, সেটা একটা বড় ঘাটতি ছিল। আর দ্বিতীয়ত হয়তো ওকে বোঝানো হয়েছিল তুমি কাজ করলে মাসে মাসে এত টাকা পাবে, নিশ্চিতভাবে সেটা ছিল। কিন্তু ওই যে একটা বাণিজ্যিক বা লেনদেনের একটা সম্পর্ক হয়ে গেল, ওটা বোধহয় মারাত্মক ছিল। যেটা আমি বারবার বলছি যে নিজের সন্তান স্নেহ পালন করা, সেই বিষয়টা অনেক জায়গায় ঘাটতি ছিল। আচ্ছা, দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা হলো সেটা হচ্ছে যে যে বিষয়ভিত্তিক গাছ লাগানো, অর্থাৎ কোথাও তুমি মশলার গাছটাকে প্রমোট করেছো, কোথাও তুমি ফলের গাছটাকে, এবং ফলেরও আবার কোনো নির্দিষ্ট 1 বা 2-3 রকমের ফল, কারণ মিক্সড অর্চার্ডই করতে তোমরা মূলত, সেগুলোকে প্রমোট করেছো। এখন এর ওপরে আমার যতদূর মনে আছে বেশ ম্যাপ ট্যাপ তৈরি করা হয়েছিল বিভিন্ন জেলাতে, তারা এই ম্যাপ করেছে। এরকম ম্যাপগুলো আমরা দেখাতে পারি মানুষজনকে? আছে তোমার এতে কাছে কোথাও সংগ্রহে? একসময় যেহেতু আমরা পরিশ্রম করে করেছিলাম, এখনো তার তো তাৎপর্য বা প্রাসঙ্গিকতা রয়ে গেছে বলে আমার মনে হয়। সুতরাং এইটা আমরা করতেই পারি, কারণ জলবিভাজিকায় তো সাফল্যের অনেক কাহিনী তো আমরা শুনতে পাই। এই এই ধারণারও নিশ্চিতভাবে অনেক সাফল্যের কাহিনী আছে, এবং পুরো রাজ্য জুড়ে যে আমরা পরিশ্রমটা করেছিলাম যে কোথায় কি করা যেতে পারে, সেটা নিয়ে আজও কাজ করার কিন্তু প্রাসঙ্গিকতা আছে। হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম যে ম্যাপগুলো যদি পাওয়া যায়, তাহলে কিছু কিছু তো সমাজ সংগঠন আছে যারা এগুলো নিয়ে আরো নিবিড়ভাবে কাজ করতে চায়, তাহলে তাদের সঙ্গেও আমরা এটা শেয়ার করতে পারি। এটা তোমার কাছে আমাদের একটা অনুরোধ রইল, দেখা যায় কিনা। তৃতীয় যে বিষয়টা, ঊষর মুক্তি, আমরা 6টা জেলার
55টা ব্লকের 470টা মতো গ্রাম পঞ্চায়েতে গোটা কাজটা করেছিলাম 7টা নদীকে কেন্দ্র করে। আমরা বলছি এদিকে রিভার রিজুভেনেশন, আমরা 7টা নদীকে বাঁচিয়েছি এবং তার জন্য আমি সবসময় বলি আমাদের 7 কন্যা ছিল, 7 বোন তারা আর কি, অর্থাৎ 7টি স্বেচ্ছাসেবী সংস্থা। তো এই 7 কন্যা 7টা নদীর জন্য একত্রিত হয়েছিল, জোট বেঁধেছিল, আমরা সরকারি লোকেদের সঙ্গে ছিলাম। কিন্তু যাই হোক না কেন, যেটা আমি বলতে চাইছি, এই যে 7টা নদী, এটা তো খুব বড় একটা ভিশনের জায়গা, যে 7টা নদীকে রিজুভেনেট করতে চাইছি আমরা, করতে পারছি কিনা, তার মাপ ইত্যাদি। তো সেখানে ছোট ছোট কাজগুলো কি করে এই বড় জায়গাটাতে কন্ট্রিবিউট করবে, এই ভিশনটাকে নিয়ে তুমি যদি একটু এক্সপ্লেইন করো। স্যার, আমরা দেখুন বড় বড় নদীগুলো তো ওপরের দিকে আমরা বাঁধ দিয়েছিলাম, যেমন ধরুন ডিবিসি বা পাঞ্চেত মাইতান হতে পারে। আজকে সেখানে কি বড় সমস্যা যে ওই বাঁধগুলো যে উদ্দেশ্যে হয়েছিল জলধারণ, সেটা আর হচ্ছে না, মানে ওগুলো একদম মাটিতে বুঝে গেছে প্রায় বলা যায়। এবং একটু বেশি জল হলে ঝাড়খণ্ডে জল ছেড়ে দিতে হয়। মানে এইটা আমরা ভেবে দেখেছি, ওই যে অত মাটি এলো, সেইটা কি বন্ধ করার কোনো ভাবনা ছিল? সম্ভবত ছিল না। তাহলে এই যে বাঁধগুলো করা হয়েছিল সেগুলো পড়তো না। এইটা করার পাশাপাশি জলবিভাজিকা উন্নয়নে সরকারি মনোনিবেশটা দরকার ছিল, সেটা হয়নি বলেই ওখান থেকে এত মাটি, তার অনুখাদ্য, উর্বরতা এবং তার জলস্তর নামিয়ে দিয়ে এই সমস্তটাই বিপর্যয় ঘটেছে এবং ওখানে বনভূমিও কমেছে। সুতরাং এই জলের সঙ্গে এখানে জলবিভাজিকার সম্পর্ক, আমি যে উদাহরণটা দিলাম, সেইখান থেকে আমরা কিন্তু বড় এই দর্শনটা নিই যে আমরা যদি এলাকার জলবিভাজিকা শক্তিশালী করতে পারি, জলসঞ্চয় শক্তিশালী করতে পারি, সেখানে সবুজের ঘনঘটা আনতে পারি, তাহলে কিন্তু স্বভাবতই নদীগুলো যে অন্তঃসলীল প্রবাহ, সেখান থেকে তো নদীর জল আসে, জল তো আর অন্য কোথা থেকে আসে না। তাহলে সেটা করতে পারি, জলস্তর এই নদীগুলোতে স্বভাবতই বেড়ে যাবে। এখান থেকে আমরা এই ধারণাটা এনেছিলাম। বিআরএলএফ তুমি জানো, যাদের সঙ্গে আমরা একত্রিত হয়েছিলাম, তুষার মুক্তি যেটা অর্গানাইজেশন, যারা এনজিওদের সাপোর্ট করেছিল, এনজিওদেরকে এক জায়গায় এনেছিল। তো এই বিআরএলএফ একটা স্টাডি করিয়েছিল, আমাদের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের বোধহয় একজন ডিরেক্টর ছিলেন, তাকে দিয়ে একটা স্টাডি করিয়েছিল। এবং তাতে রেজাল্টটা যেটা পাওয়া গেল, যে পশ্চিমাঞ্চলের যে অঞ্চলগুলো একদম বৃষ্টি নির্ভর যে এলাকা, সেই এলাকার মাটির নিচের জলস্তর এখন এতটাই বেড়েছে যে সেখানে এখন মানে পুরো ধান চাষ করার তো উপযোগী বটেই, বরং একটু কঠিন হয়ে যাচ্ছে, মানে জল ড্রেন করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে, আমি বলছি না যে গোটা মানে এই 6টা জেলার এতগুলো ব্লকের সর্বত্র ঘটেছে, কিন্তু যেখানে যেখানে ইন্টেন্সিভলি কাজ হয়েছে সেখানে কিন্তু এই রেজাল্টটাও পাওয়া গেছে। এইটা কিন্তু মানে আপনার সমীক্ষার কথা বলছেন, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি বাঁকুড়া 1 ব্লকের দায়িত্বে ছিলাম, তখন আমরা ওখানে যতগুলো জলবিভাগ ছিল, তখন ধরুন 2000 সাল বা 2003-4 সালের কথা বলছি, এতদিন আগের কথা। এবং সেইগুলোতে এই যে কাজটা আমি বললাম, সেই কাজটা করে আমি দেখেছি 5 থেকে 7 ফুট জলস্তর বেড়েছে। মানে ওই এলাকায় যত কুয়ো ছিল সেটা আমরা প্রত্যেক মাসে মাপ নিতাম। কেন্দ্রীয় সরকার ওটা নিজে এসে দেখেছেন এবং আমরা তখন প্রশংসিত হয়ে জলসম্পদ যে মন্ত্রক ছিল, তারা ইন্দিরা ভূমিজল যে পুরস্কার ছিল, সেটা আমরা বাঁকুড়া 1 ব্লককে দিয়েছিল। ঠিক আছে সুদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের একটা খুব সুন্দর একটা আলোচনার মধ্যে আমাদেরকে যুক্ত করার জন্য।